প্রিয় শিক্ষার্থীরা, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি দিব্যেন্দু সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান। তো শুরু করা যাক। দেখো, আমরা বিভিন্ন যে ইলেকট্রনিক ডিভাইস বা ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল যন্ত্রপাতি ব্যবহার করি, ব্যাটারি ব্যবহার করে, একবারও কি ভেবেছি যে এই ব্যাটারির এই যে বিদ্যুৎ শক্তি এটি কোথা থেকে আসে? তো একটু ভেবে দেখি। ব্যাটারির বিদ্যুৎ শক্তি আসে আমাদের ব্যাটারির মধ্যে যে সকল উপাদানগুলো থাকে, যে সকল রাসায়নিক পদার্থগুলো থাকে, সেই সকল রাসায়নিক পদার্থ থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ এখানে এক প্রকার শক্তির কি পরিবর্তন হয়। তাহলে আমরা একটি কথা বললাম, সেটি কি, যে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাই আমরা ব্যাটারির মাধ্যমে। আবার এমন কিছু ঘটনা ঘটে যেখানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে অনেক বিক্রিয়া ঘটানো হয়ে থাকে। তো এই বিষয়ক আজকের আলোচনা আমরা প্রবেশ করি। আজকের বিষয় তড়িৎ রাসায়নিক কোষ। এটি অষ্টম অধ্যায়ের আলোচ্য বিষয়। দেখো, তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষ, এই যে শিরোনাম, এর মধ্যে দেখো দুটি শব্দ, তড়িৎ আর রাসায়নিক। দেখো, তড়িৎ এক প্রকার শক্তি, আবার আমরা রাসায়নিক পদার্থকে রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক শক্তি হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে খেয়াল করো, তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির যে রূপান্তর যে কোষের মধ্যে ঘটে, সেই কোষকেই আমরা বলি তড়িৎ রাসায়নিক কোষ। কি হয় এখানে? তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হতে পারে, আবার রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হতে পারে। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষে দুই ধরনের পরিবর্তন হতে পারে, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। খুবই সহজ বিষয়। তো দেখো, আমাদের এই তড়িৎ শক্তি থেকে যদি রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, সেটিকে আমরা এক ধরনের কোষ বলতে পারি। আবার রাসায়নিক শক্তি থেকে যদি তড়িৎ শক্তি উৎপন্ন হয়, সেটিকে আমরা আরেক ধরনের কোষ বলতে পারি। তাহলে এখন আমাদের আলোচনা থেকে আমরা জানতে পারলাম তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার। কি কি? একটি তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, আর একটি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করবে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার। তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার, তাই তো? দুই প্রকার। দেখো কি কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর দুই নম্বর হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ। খেয়াল করে আগেই বলেছি যে তড়িৎ রাসায়নিক কোষে শক্তির দুই প্রকারের রূপান্তর ঘটে, তড়িৎ থেকে রাসায়নিক আর রাসায়নিক থেকে তড়িৎ। দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষে কোন প্রকারের রূপান্তর ঘটে? তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ তড়িৎ শক্তি প্রয়োগ করে কোনো পদার্থকে বিশ্লেষণ করে সেই পদার্থ উৎপন্ন করা, এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি থেকে কি শক্তি পাই? রাসায়নিক শক্তি পাই। ঠিক আছে তো? আচ্ছা, গ্যালভানিক কোষে আমরা কি পেয়ে থাকি? গ্যালভানিক কোষে ঠিক উল্টোটা। তাহলে গ্যালভানিক কোষে আমরা পাই রাসায়নিক শক্তি থেকে কি তড়িৎ শক্তি। তড়িৎ
শক্তি। দেখো তাহলে শক্তির দুই প্রকার রূপান্তরের কারণে দুইটি কোষ এবং দুই কোষের কোন কোষে কোন শক্তির রূপান্তর ঘটে এটি আমরা দেখলাম। এখন কি প্রয়োজনীয়তা বা তড়িৎ বিশ্লেষ্য কোষের অভ্যন্তরে কি ঘটে সেটি আমরা একটু দেখি। দেখো আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ কেন প্রয়োজন সেটি দেখি। মনে করো সোডিয়াম ক্লোরাইড একটি পদার্থ যেটি আমাদের প্রকৃতি প্রদত্ত এবং সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। তো এই সোডিয়াম ক্লোরাইড প্রচুর পরিমাণে আমরা সমুদ্রের পানি থেকে পেয়ে থাকি, কিন্তু একবার ভেবে দেখো যে সোডিয়াম ধাতু বা ক্লোরিন গ্যাস এগুলো কি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি? এগুলো কি আমরা প্রকৃতি থেকে কোনোভাবেই সংগ্রহ করতে পারি? এগুলোকে কি আমরা খনিজ পদার্থ হিসাবে পেয়ে থাকি? আসলে কিন্তু না, কারণ এই সোডিয়াম ধাতু বা ক্লোরিন গ্যাস প্রকৃতির কোথাও পাওয়া যায় না। তাহলে এই পদার্থগুলো যদি আমাদের দরকার হয় কি করব? এই পদার্থগুলো দরকার হলে এরকম কোনো পদার্থ যা প্রকৃতিতে বিদ্যমান সেখান থেকে কোনো একটি প্রক্রিয়ায় এরকম সোডিয়াম ধাতু বা ক্লোরিন গ্যাসে পরিণত করতে হবে। ঠিক আছে? তো তো এই সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস তৈরি করতে গেলে সেখানে দেখো যে তোমরা জানো প্রত্যেক পদার্থ যদি যৌগিক পদার্থ হয় তাহলে তার ভেতরে যে মৌলগুলো থাকে তারা কোনো না কোনো বন্ধনে বা আয়নের মাধ্যমে থাকে। তো এখানে সোডিয়াম ক্লোরাইড যৌগে আছে মাইনাস, এই প্লাস এবং মাইনাসের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে। তো এখন এই সোডিয়াম ক্লোরাইড থেকে যদি আমরা সোডিয়াম বা ক্লোরিন পেতে চাই তাহলে কি পরিবর্তন ঘটাতে হবে একটু খেয়াল করো। এখানে আছে কি Na প্লাস আর আছে কি Cl মাইনাস। Na প্লাস থেকে আমরা কি চাই? Na প্লাস থেকে আমরা সোডিয়াম পেতে চাই। Cl মাইনাস থেকে আমরা কি চাই? Cl মাইনাস থেকে আমরা ক্লোরিন তৈরি করতে চাই। তো পার্থক্যটা কি একটু খেয়াল করো। Na প্লাস কার মধ্যে আছে? NaCl এর মধ্যে। আবার NaCl এর মধ্যে যে Na প্লাস এটি কিন্তু প্রকৃতি প্রদত্ত অর্থাৎ গড গিফটেড। তাহলে এখান থেকে যদি আমরা এটি তৈরি করতে চাই পার্থক্য কি? এটি সোডিয়াম ধাতু যার চার্জ নাই, চার্জবিহীন একটি পরমাণু, আর এটি সোডিয়াম আয়ন যার একটি ইলেকট্রন ত্যাগ করে Na প্লাস বা আয়ন অবস্থায় চলে এসেছে। তো Na প্লাসের কি বললাম যে একটি ইলেকট্রন ত্যাগ করা আছে, আর সোডিয়াম ধাতুর কি বললাম কোনো ইলেকট্রন ত্যাগ করা নেই। তাহলে Na প্লাস থেকে যদি আমরা সোডিয়াম ধাতুতে আসতে চাই তাহলে Na প্লাসকে একটি ইলেকট্রন গ্রহণ করাতে হবে, তাই তো? আচ্ছা, একটি ইলেকট্রন যদি সোডিয়াম ধাতুকে গ্রহণ করানো হয় তাহলে কিন্তু আমরা সোডিয়াম ধাতু পেয়ে যাব। তাহলে তড়িৎ বিশ্লেষণের মধ্যে এই কাজটিই করতে হবে, একটি আয়নকে ইলেকট্রন গ্রহণ করিয়ে তার পূর্বের অবস্থায় অর্থাৎ পরমাণু বা নিরপেক্ষ অবস্থায় নিয়ে আসতে হবে। খেয়াল করি চার্জ আছে অবশ্যই এর ইলেকট্রন বেশি। Cl2 একটি অণু, এর পরমাণুটা কি Cl। তো এই Cl পরমাণু একটি নিরপেক্ষ পরমাণু, এর কোনো ইলেকট্রন গ্রহণ করা নেই, আর Cl মাইনাসের একটি ইলেকট্রন গ্রহণ করা আছে। আমাদের কাছে আছে কি? আমাদের কাছে আছে কিন্তু Cl। আমরা চাই কি? চাই কিন্তু আমাদের কাছে আছে কিন্তু Cl মাইনাস এবং আমরা চাই Cl। তাহলে Cl মাইনাস থেকে যদি আমরা Cl পরমাণু চাই তাহলে অবশ্যই একটি ইলেকট্রন, এই যে অতিরিক্ত ইলেকট্রন, এই অতিরিক্ত ইলেকট্রন দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, তাই না? তাহলে Cl মাইনাস থেকে ইলেকট্রন বাদ দিয়ে, তাড়িয়ে দিয়ে, আচ্ছা ত্যাগ করিয়ে আমরা ক্লোরিন পরমাণু পেয়ে যাব, যে ক্লোরিন পরমাণু খুব সহজে ক্লোরিন অণু হিসেবে যুক্ত হয়ে যাবে।
আর Na+ কে ইলেকট্রন গ্রহণ করিয়ে সোডিয়াম ধাতু পেয়ে যাব। তাহলে একই সাথে একটি পদার্থকে বিশ্লেষণ করে আমরা কিন্তু দুই ধরনের পদার্থ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই কারণে আমরা বলেছি যে তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি প্রয়োগ করে যে সকল পদার্থ প্রকৃতিতে সহজে পাওয়া যায় না বা মোটেই পাওয়া যায় না সেই সকল পদার্থ তৈরি করা এবং সেই সকল পদার্থে কনভার্ট করা, তার জন্য আমরা তড়িৎ শক্তি প্রয়োগ করছি। তাহলে এই সকল পদার্থকে আমরা কি রাসায়নিক পদার্থ বলতে পারি, আর রাসায়নিক পদার্থের মধ্যে শক্তি নিহিত থাকে। এজন্যই কিন্তু বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ কি, তড়িৎ বিশ্লেষ্য কোষ তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি তৈরি করে, অর্থাৎ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এবার আমরা দেখি গ্যালভানিক কোষের ব্যাপার। দেখো, গ্যালভানিক কোষে আগেই তোমাদের কিন্তু বলেছি যে গ্যালভানিক কোষে শক্তির যে রূপান্তর ঘটে সেটি হচ্ছে কি, সেটি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। এখন এটির প্রয়োজনীয়তা কি, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। দেখো, আমাদের কিছু কিছু পদার্থ আছে যে পদার্থগুলো খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে চায়, ইলেকট্রন ত্যাগ করতে চায়। তো সেই নিজের ইচ্ছায় কিন্তু নিজের ইচ্ছায় ইলেকট্রন ত্যাগ করতে চায়। আবার এমন কিছু পদার্থ আছে যারা নিজের ইচ্ছায় ইলেকট্রন গ্রহণ করতে চায়। যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় ধাতু, আর যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় অধাতু। আরও কিছু পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, যেমন ধাতব আয়ন। ধাতব আয়নের কিন্তু ইলেকট্রন ঘাটতি থাকে, সেই ঘাটতির কারণে সে বাইরে থেকে ইলেকট্রন নিয়ে ধাতব পদার্থ তৈরি করতে চায়। তো এরকম কিছু পদার্থকে যদি আমরা একত্রিত করি, সাপোজ আমরা ধরি যে জিঙ্ক একটি ধাতু, এটি একটি পদার্থ। এই জিঙ্ক এবং এখানে মনে করো যে কোনো একটি অধাতু দিই ক্লোরিন, তো এটি গ্যাস, কিন্তু আমি বোঝানোর জন্য এটিকে উদাহরণ হিসেবে নিচ্ছি। এই পদার্থটি আমাদের কাছে আছে, ক্লোরিন গ্যাসও আমি কোনো না কোনোভাবে মনে করো তৈরি করে রেখেছি। এখন যদি এরকম হয় যে এই জিঙ্ক আর ক্লোরিন গ্যাসের মধ্যে একটি সংযোগ আমরা স্থাপন করি, তাহলে এবং এটি হতে হবে কি পরিবাহী। এরকম যদি হয়, দেখো তাহলে এই পদার্থটি নিজের ইচ্ছায় কিন্তু ইলেকট্রন ছাড়তে চায়, আর এই পদার্থটি কিন্তু নিজের ইচ্ছায় ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে এ ইলেকট্রন দিয়ে দেবে আর এ ইলেকট্রন নিয়ে নেবে। এটি ইলেকট্রন দিয়ে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে, এটি ইলেকট্রন নিয়ে Cl- আয়নে পরিণত হবে। এর দুটি ইলেকট্রন যদি ত্যাগ করে, এরা দুইজন মিলে দুটি গ্রহণ করবে, ঠিক আছে। তো তাহলে এইভাবে কি হলো যে জিঙ্ক আয়ন তার স্থায়ী অবস্থায় চলে এলো, ক্লোরাইড আয়ন তার স্থায়ী অবস্থায় চলে এলো, এবং মাঝখান দিয়ে কি হলো, এর ইলেকট্রন এর দিকে প্রবাহিত হলো। এই ইলেকট্রন প্রবাহের পথে যদি কোনো ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস দেওয়া হয় তাহলে সেটি সচল হবে। কেন? বিদ্যুতের একটি প্রবাহ তার মধ্য দিয়ে যাচ্ছে, এবং এই বিদ্যুতের প্রবাহটি কি মূলত ইলেকট্রনেরই প্রবাহ। আমি এখানে যে ক্লোরিন গ্যাস নিয়েছি, এই গ্যাসের মাধ্যমে এটিকে সংযোগ দেওয়া অনেক কষ্টকর ব্যাপার। এখানে এমন কিছু আয়ন নিতে পারো, যেমন কপার আয়ন। কপার আয়ন ইলেকট্রন নিতে চায়, আর জিঙ্ক আয়ন জিঙ্ক পরমাণু ইলেকট্রন দিতে চায়, এবং সেক্ষেত্রে এখানে কি হতে পারে, কপার ধাতু তৈরি হয়ে যেতে পারে। যাক, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের কি, যে এমন দুটি পদার্থকে সংযোগ দিতে হবে যে পদার্থ দুটি একজন ইলেকট্রন দিতে চায়, অপর একজন ইলেকট্রন নিতে চায়। এরকম সংযোগ যদি স্থাপন করা যায় তাহলে তারা নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে ইলেকট্রন অপরজনকে দিয়ে দিতে চাবে, এবং যে পথে ইলেকট্রন প্রবাহিত হবে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হবে সেই পথেই আমরা ইলেকট্রনিক কোনো ডিভাইস সেট করে রাখলে সেটি সচল হবে, ঠিক আছে। তো দেখো, অনেকটা সময় আমি এখানে নিয়ে নিচ্ছি এই কারণে যে কোষের অভ্যন্তরে আসলে কি ঘটে, কোনটি স্বতঃস্ফূর্ত ঘটে, কোনটি জোর করে
শক্তি প্রয়োগ করে ঘটাতে হয়, এই বিষয়গুলো আমরা না জেনে শুধু মুখস্থ করতে থাকি এবং সৃজনশীলতা থেকে অনেকটা দূরে যেতে থাকি। এ কারণে এই বিষয়গুলোকে আগে আয়ত্ত করতে হবে যে কেন ঘটছে, কি ঘটছে। ঠিক আছে তো? আচ্ছা, এখন দেখো যে আমরা কিন্তু জানছি যে গ্যালভানিক কোষের মধ্যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয় এবং সেই রাসায়নিক পদার্থ যেগুলো নিজের ইচ্ছায় ইলেকট্রন দেওয়া নেওয়া করে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ এর কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে যাচ্ছি আমাদের আলোচনার মধ্য দিয়ে। বৈশিষ্ট্য: তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষ। দেখো, যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করছি, একটু আগেই বললাম যে এটি কি করে, এটি তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আমি কিওয়ার্ডসগুলো লিখছি শুধুমাত্র। আচ্ছা, আর এটি কি করে, এটি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। তাহলে এই প্রকারের কোষ আমরা কোথায় ব্যবহার করব? যেখানে আমাদের তড়িৎ শক্তি প্রয়োজন, যে সকল যন্ত্রপাতি বা ডিভাইসগুলোর জন্য তড়িৎ শক্তি প্রয়োজন, সেখানেই আমরা এই ধরনের কোষ ব্যবহার করব। এবং আমরা দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে এ ধরনের কোষ, যেটিকে ব্যাটারি বলে থাকি, ব্যাটারি হিসেবে ব্যবহার করি। এরপরে দেখো, একটু আগেই বলেছি যে এখানে জোর করে একজনের কাছ থেকে ইলেকট্রন কেড়ে নিয়ে আরেকজনকে খাইয়ে দিতে হবে, অর্থাৎ এই প্রক্রিয়াটি মোটেই স্বতঃস্ফূর্ত নয়। তাহলে এই প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়। আর এই প্রক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত? কারণ এখানে আমি বলেছি যে এক ধরনের পদার্থ যারা ইলেকট্রন দিতে চায় এবং অপর পদার্থ যারা ইলেকট্রন নিতে চায়, তাদের মধ্যে আদান প্রদান হবে স্বতঃস্ফূর্তভাবে। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে এই ধরনের যে পদার্থগুলো, সেগুলো কি প্রকৃতিতে, আমরা রাসায়নিক যে সকল পদার্থ উৎপন্ন করি সেগুলি প্রকৃতিতে খুব বেশি পাওয়া যায় না। আর গ্যালভানিক কোষের মাধ্যমে আমরা যে শক্তি ব্যবহার করি সেগুলো ইলেকট্রন ত্যাগ বা আদান প্রদান করে স্থায়ী পদার্থে পরিণত হয়। তাহলে এখানে আমরা স্থায়ী পদার্থ থেকে অস্থায়ী পদার্থ তৈরি করি, আর এখানে আমরা অস্থায়ী পদার্থ থেকে স্থায়ী পদার্থ তৈরি করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই তড়িৎ বিশ্লেষ্য কোষের বা গ্যালভানিক কোষের অভ্যন্তরে যাওয়ার জন্য আমাদের আরও কিছু বিষয় প্রয়োজন, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তো দেখো, খুব সহজ একটি বিষয়, পরিবাহী। পরিবাহী কি? যে সকল পদার্থ, বিদ্যুৎ পরিবাহী বললে বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে। বিদ্যুৎ পরিবাহী কি? যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী পদার্থ। তো বিদ্যুৎ পরিবহনের বিষয়টি আমরা অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি বা বিভিন্ন ক্লাসে আমরা পড়ে আসছি, কিন্তু তোমাদের এখানে জানতে হবে যে কি কৌশলে কোন পদার্থ বিদ্যুৎ পরিবহন করে। দেখো, বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে কিন্তু পরিবাহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, ইলেকট্রনীয় পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী। দুই, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী কারা? দেখো, কিছু কিছু পদার্থ আছে যে সকল পদার্থ ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, তাদেরকেই বলা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। তোমরা একটু ভাবো যে তোমাদের বাসা বাড়িতে যে বিদ্যুতের সংযোগগুলো দেওয়া, যে ফ্যান, লাইট, ফ্রিজ ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্রপাতি যে বিদ্যুতের মাধ্যমে
সচল থাকে। সেই বিদ্যুৎ অফিস থেকে আমাদের বাসা পর্যন্ত কিসের মাধ্যমে আসে? একটি তারের মাধ্যমে, তামার বা অ্যালুমিনিয়ামের এরকম কিছু তারের মাধ্যমে। এই তারগুলো সবই কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ এরা ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে থাকে। আমি আরও একটি বিষয় বলতে ভুলে গেছি, যে তড়িৎ বিশ্লেষ্য কোষে রাসায়নিক পরিবর্তন ঘটে, আর গ্যালভানিক কোষে কোনো প্রকারের রাসায়নিক পরিবর্তন, ভুল হয়ে যাচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। আমি এখানে বলছি যে ইলেকট্রনীয় পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ পরিবাহিত হয় তখন কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া ঘটে না। যেমন দেখো, তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ পরিবাহিত হয়, তারের মধ্যে যদি কোনো প্রকারের রাসায়নিক বিক্রিয়া ঘটতো তাহলে কি হতো? তাহলে তারটা কিন্তু পরিবর্তন হয়ে যেত। কিন্তু তোমরা জানো যে বছরের পর বছর একটি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, কিন্তু তারের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে ইলেকট্রনীয় পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ হবে তখন এর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না। আচ্ছা, তাহলে এর কি বলতে পারি, সংজ্ঞাটি কি বলতে পারি? যে ইলেকট্রনের মাধ্যমে যে সকল পরিবাহী বিদ্যুৎ পরিবহন করে এবং সেখানে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, তাদেরকেই বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। এরপরে আসি আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কাছে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার সময় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এবং এই সকল পদার্থের পরিবর্তন ঘটে। তাহলে কারা এ ধরনের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী? যাদের মধ্যে যে সকল পদার্থকে পানিতে বা দ্রবণে বা গলালে সেখান থেকে আয়ন পাওয়া যায়, যেমন NaCl, এদেরকে যে কোনো এই পদার্থকে যদি আমি কঠিন অবস্থায় রাখি তাহলে কিন্তু এই পদার্থটি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তোমরা জানো বাড়িতে NaCl খাবার লবণ, এর মধ্য দিয়ে আমরা যদি বিদ্যুৎ প্রবাহের চেষ্টা করি এটি অপরিবাহী পদার্থ বলে বিদ্যুৎ পরিবহন করবে না। কিন্তু NaCl-কে যদি পানির মধ্যে দ্রবীভূত করে দিই, যেটিকে NaCl অ্যাকুয়াস বলা হয়, তখন এই NaCl আর একটি অণু হিসেবে না থেকে কি হয়? আয়নে বিভক্ত হয়, Na+ এবং Cl- আয়নে বিভক্ত হয়ে যায়। যখন এরকম আয়নে বিভক্ত হয় এবং আয়নগুলো চলাচল করা শুরু করে তখন এই আয়নের মাধ্যমেই কিন্তু এই পদার্থটি বিদ্যুৎ পরিবহন করা শুরু করে। আবার যদি সোডিয়াম ক্লোরাইডকে তোমরা গলাতে পারো, যেটিকে লিকুইড বলতে হবে, পানিতে দিলে সেটিকে বলতে হবে কিন্তু অ্যাকুয়াস, জলীয়। আর NaCl-কে পানিবিহীন তাপ দিয়ে যদি গলাতে পারো, যার জন্য তাপমাত্রার প্রয়োজন হয় 801 ডিগ্রি সেলসিয়াস, এরকম উচ্চ তাপমাত্রায় শুধুমাত্র পানিবিহীনভাবে সোডিয়াম ক্লোরাইডকে যদি গলিয়ে ফেলতে পারো, তখনও কিন্তু এর মধ্যে যে আয়নগুলো আছে Na+Cl- আয়ন, এগুলো চলাচল করা শুরু করে এবং তখনও এই সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে। তাহলে আবারও বলি যে যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু পানিতে বা দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং এদের মধ্যে যদি রাসায়নিক পরিবর্তন ঘটে তাহলে এই ধরনের পরিবাহীকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তোমরা বুঝছো যে আয়নিক ধরনের যৌগগুলোই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হবে, কারণ এখানে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে। খুব সহজে যদি সংজ্ঞায়িত করো তাহলে ইলেকট্রনীয় পরিবাহীতে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়। এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে না, এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে। এক্ষেত্রে দেখো, তাহলে আমরা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন কিছু পদার্থ যারা ইলেকট্রনীয় পরিবাহী এবং কিছু পদার্থ যারা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তাদের নাম লিখছি। ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে সকল ধাতু, একটু আগেই বলেছি যে ধাতব পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করে ইলেকট্রনের মাধ্যমে। সকল ধাতু, একটি অধাতু আছে যে অধাতুটি বিদ্যুৎ পরিবহন করে, তোমরা পঞ্চম অধ্যায়ে পড়েছো, সেটি কি নাম বলতে পারবে? গ্রাফাইট। গ্রাফাইট কার্বনের একটি
রূপভেদ, অর্থাৎ এটি গ্রাফাইট মূলত কার্বন এবং কার্বন মূলত অধাতু। এই একমাত্র অধাতু যে অধাতু ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে থাকে। তাহলে সকল যে কোনো প্রকারের ধাতু এবং গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী এবং সেটি ইলেকট্রনীয় পরিবাহী। নাম বলি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তামা, যে ধাতুর নাম বলো না কেন সবাই ইলেকট্রনীয় পরিবাহী এবং একমাত্র অধাতু গ্রাফাইট সেটি ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে বলেছি যে কঠিন অবস্থায় যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক যে সকল যৌগ সেই সকল যৌগকে যদি পানিতে দেওয়া হয় বিদ্যুৎ পরিবহন করবে, গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি গলিত লবণ, কারণ লবণগুলো অধিকাংশই কি আয়নিক প্রকৃতির যৌগ। দ্রবীভূত লবণ, এই দ্রবীভূত বলতে পানিতে দ্রবীভূতর কথা বলা হচ্ছে। গলিত লবণ, দ্রবীভূত লবণ। আর দেখো অ্যাসিড দ্রবণ, অ্যাসিড দ্রবণ। এই অ্যাসিড দ্রবণে দেখো তোমরা জানো যে যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে বলে অ্যাসিড। তাহলে সকল অ্যাসিডই পানিতে দ্রবীভূত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে এবং এই H+ আয়ন চলাচল করা শুরু করবে। আর H+ আয়নের চলাচলের মাধ্যমে অ্যাসিড দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে। আর আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করলেই তাদেরকে বলতে হবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ক্ষার দ্রবণ, ক্ষার দ্রবণ মানেই কি সেখানে OH- আয়ন থাকবে। তাহলে OH- আয়ন উৎপন্ন হবে এবং সেই OH- আয়নের চলাচলের দ্বারা এরা বিদ্যুৎ পরিবহন করবে। আবারও বলি, তাহলে গলিত লবণ যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের চলাচল দ্বারা বিদ্যুৎ পরিবাহিত হয়। দ্রবীভূত লবণ সেই একই কথা, পানির মধ্যে তারা দ্রবীভূত অবস্থায় থাকে এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের দ্বারা বিদ্যুৎ পরিবহন করে। অ্যাসিড দ্রবণ সেখানে H+ আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় এবং এর সাথে একটি নেগেটিভ আয়ন থাকে, সেও কিন্তু বিদ্যুৎ পরিবহনে অংশ নেয়। ক্ষার দ্রবণ যেখানে অবশ্যই OH- আয়ন থাকবে এবং তার সাথে একটি পজিটিভ আয়ন থাকবে যারা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে। এই উদাহরণগুলো মনে রাখলে তোমাদের কিন্তু স্পেসিফিক কিছু যৌগের নাম মুখস্থ করা লাগবে না। জাস্ট এই 4 ধরনের যৌগের মধ্যে বহু যৌগ আছে, তাই না? এদের মধ্যে বহু পদার্থ আছে, তাদের সেই এই মূল উদাহরণগুলো তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই পরিবাহীর প্রকারভেদ সম্পর্কে জেনে দেখো, এরপরে আরও একটু ডিপলি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকারভেদ সম্পর্কে জানতে পারি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকারভেদ। কি বলেছি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানেই হচ্ছে যারা আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। এদের মধ্যে 2 ধরনের পদার্থ আছে, সবল তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সবল তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। যে সকল পদার্থ পানিতে দিলে সম্পূর্ণরূপে আয়নিত হয়, অর্থাৎ 100টি আয়ন দিলে 100টি আয়নিত অবস্থায় থাকবে, 1 কোটি আয়ন দিলে 1 কোটি আয়ন তৈরি হবে, সেই ধরনের পদার্থগুলোকে বলা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যে সকল পদার্থকে পানিতে দিলে তাদের আংশিক আয়নায়ন ঘটে, অর্থাৎ কিছু অণুর আয়ন হিসেবে থাকে এবং কিছু অণু কি পুরোপুরি ও আণবিক অবস্থায় থাকে, সেই সকল পদার্থকে বলা হবে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দেখো, সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমরা একটু আগেই দেখেছি NaCl, সোডিয়াম ক্লোরাইড। এর যদি 1 কোটি অণু পানিতে দেই, 1 কোটি অণুই আয়ন আকারে থাকবে যদি যথেষ্ট পরিমাণ পানি সেখানে থাকে। কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, এগুলি সবই পানিতে 100 আয়ন তৈরি করে বলে এদেরকে বলা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পানি। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থেকে যায় যে পানি মাত্রই, পানির সকল অণুই হয়তো H+ এবং OH- আয়নে বিভক্ত থাকে। আসলে তা না।
আসলে পানির 1 কোটি অণুর মধ্যে একটি মাত্র অণু H+ এবং OH- আয়ন আকারে বিভক্ত থাকে এবং বাকি সব অণুই আণবিক অবস্থায় অর্থাৎ আস্ত আণবিক অবস্থায় তারা থেকে যায়। তাহলে এটিকে অবশ্যই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলতে হবে। আর সকল জৈব অ্যাসিড দেখো এই সকল জৈব অ্যাসিডই কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তোমরা জানো যে জৈব অ্যাসিডের মধ্যে COOH মূলক থাকে এবং এই COOH মূলক যার মধ্যে থাকে সেটিই জৈব অ্যাসিড। এখানকার শেষ এই যে হাইড্রোজেন পরমাণুটি এটি H+ আয়ন হিসেবে মুক্ত হয় এবং এটিও সকল অণু বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়। এ কারণে একে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলতে হবে। এরকম আরও পদার্থ আছে, তোমরা কিছু পদার্থ সম্পর্কে জানলেই হবে। দেখো এ পর্যায়ে আমরা আবারও সেই তড়িৎ বিশ্লেষ্য কোষের অভ্যন্তরে প্রবেশ করব এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের অভ্যন্তরে প্রবেশ করার আগে যে বিষয়গুলো আলোচনার দরকার ছিল সেগুলো ইতিমধ্যে সম্পন্ন করেছি। এখন তোমরা তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন সম্পর্কে জানবে। তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন দেখো, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য কোষে অবশ্যই একটি কোষ পাত্র নিতে হবে। সেই কোষ পাত্রটি বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এই তড়িৎ বিশ্লেষ্য কোষের একটি কোষপাত্র এবং কোষপাত্রের মধ্যে অবশ্যই কিছু গলিত বা দ্রবীভূত যৌগ নিতে হবে, যেগুলো অবশ্যই হতে হবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে একটি কোষপাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, মনে আছে তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা? স্মরণ করি, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী একটু আগে এখানে লিখেছি গলিত লবণ, দ্রবীভূত লবণ, অ্যাসিড দ্রবণ, ক্ষার দ্রবণ। এদের মধ্যে যে কোনো একটি এখানে থাকবে। এই দ্রবণে ডুবানো থাকবে দুটি ধাতব বা অধাতব পাত, যেগুলি অবশ্যই হতে হবে ইলেকট্রনীয় পরিবাহী। আমি এখানে না লিখে কোথায় এখানে লিখি দেখি, এই দুটি পাতকে অবশ্যই হতে হবে ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী কারা একটু স্মরণ করো। একটু আগে আমরা উদাহরণে লিখেছি ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে সকল ধাতু এবং গ্রাফাইট। তাহলে সকল ধাতু এবং গ্রাফাইটের মধ্যে যে তড়িৎ বিশ্লেষণের উপযোগী সেখানে সেটি ব্যবহার করতে হবে। এই দুটি ইলেকট্রনীয় পরিবাহীর দণ্ড, এদেরকে বলা হয় হচ্ছে তড়িৎদ্বার। কি বলা হয়? তড়িৎদ্বার। তাহলে তড়িৎদ্বার কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা দ্রবণ থাকে তার মধ্যে বিদ্যুৎ পরিবহনের জন্য বা বিদ্যুৎ পরিবহনের মাধ্যম হিসেবে যে ইলেকট্রনীয় পরিবাহী ব্যবহার করা হয় তাদেরকেই বলা হবে হচ্ছে তড়িৎদ্বার। একটি কোষে কয়টি তড়িৎদ্বার থাকে? অবশ্যই একটি কোষে দুটি তড়িৎদ্বার থাকবে। দেখো এখানে একটি বিদ্যুতের উৎস থাকবে। কেন বিদ্যুতের উৎস থাকবে? আমরা প্রথমেই বলেছি যে তড়িৎ বিশ্লেষ্য কোষ মানেই হচ্ছে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে থাকে। তাহলে তড়িৎ শক্তিকে যদি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে তাহলে তড়িতের একটি উৎস বা তড়িৎ শক্তি সেখানে তো অবশ্যই প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে তড়িৎ শক্তি প্রয়োগ করতে গেলে আমরা তড়িৎ শক্তি প্রয়োগের জন্য একটি ব্যাটারি বা কোষ এখানে নিয়েছি। আচ্ছা, এখানের এই বড় যে দাগ এবং ছোট যে দাগ এদের একটি অর্থ আছে। বড় দাগটি পজিটিভ চার্জ বহন করে বা পজিটিভ প্রান্ত হিসেবে কাজ করে এবং ছোট দাগটি নেগেটিভ প্রান্ত হিসেবে কাজ করে। ঠিক আছে তো? এখন দেখো
এই তড়িৎদ্বার দুটিকে অবশ্যই বিদ্যুতের উৎসের সাথে সংযুক্ত করে দিতে হবে। তো বিদ্যুতের উৎসের সাথে সংযুক্ত করতে গেলে একটিকে ধনাত্মক প্রান্তের সাথে আর একটিকে ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করে দিলাম। ঠিক আছে? তো তাহলে দেখো, ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটি যুক্ত হলো সেটিও এক ধরনের তড়িৎদ্বার, আবার ঋণাত্মক প্রান্তটি যে তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত হলো সেটি আরেক ধরনের তড়িৎদ্বার। তাহলে তড়িৎদ্বার কয় প্রকার হয়ে যাচ্ছে? তড়িৎদ্বার অবশ্যই দুই প্রকারের হচ্ছে। এই দুই প্রকারের তড়িৎদ্বারের একটিকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার এবং অপরটিকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বার এবং ক্যাথোড তড়িৎদ্বার। কোনটি অ্যানোড তড়িৎদ্বার এবং কোনটি ক্যাথোড তড়িৎদ্বার? দেখো, তড়িৎদ্বারের যে তড়িৎদ্বারটি ব্যাটারির বা বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলতে হবে অ্যানোড বা অ্যানোড তড়িৎদ্বার, এবং বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটি যুক্ত থাকে তাকে বলতে হবে ক্যাথোড। এই অ্যানোডে সর্বদাই কিন্তু জারণ বিক্রিয়া সংঘটিত হয়। অ্যানোডে সর্বদাই জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং ক্যাথোডে সর্বদাই বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তোমরা কোষের এই মূল বিষয়গুলো যদি জানো তাহলে যে কোনো তড়িৎ বিশ্লেষণ তোমাদেরকে দিলেই তোমরা সহজেই সেটি সমাধান করতে পারবে। দেখো, জারণ বিক্রিয়া সংঘটিত হয়। জারণ কি একটি পূর্ণ বিক্রিয়া? তোমরা সপ্তম অধ্যায়ে করেছো, জারণ একটি পূর্ণ বিক্রিয়া নয়, এটি একটি কি অর্ধ বিক্রিয়া। আবার বিজারণও একটি পূর্ণ বিক্রিয়া নয়, এটিও একটি অর্ধ বিক্রিয়া। তাহলে একটি কোষের মধ্যে দুটি অর্ধ বিক্রিয়া ঘটছে, একটি জারণ অর্ধ বিক্রিয়া আর একটি কি বিজারণ অর্ধ বিক্রিয়া। এই জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া দুইটি একটি কোষের মাধ্যমে ঘটছে এবং সেই কোষের ভিতরে একটি পূর্ণাঙ্গ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। দুইটি অর্ধ বিক্রিয়ার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিক্রিয়া। দেখো, তাহলে একটি কোষের গঠন, কোন কোষ? তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন কিন্তু এরকম হবে। আমি আরেকটু তোমাদের বলি, একটি কোষ পাত্র থাকবে, একটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর দ্রবণ থাকবে, বা গলিত হতে পারে বা দ্রবীভূত হতে পারে। তার মধ্যে দুটি তড়িৎদ্বার থাকবে, তার একটি হবে অ্যানোড এবং অপরটি হবে ক্যাথোড। যে তড়িৎদ্বারটি অ্যানোড হবে সে অবশ্যই ব্যাটারির প্লাস প্রান্তের সাথে বা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে, এবং যেটি ক্যাথোড হবে সেটি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোষের তড়িৎ বিশ্লেষ্য কোষের গঠন পর্যন্ত আজ আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষের কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গঠন, তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, যেমন সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, পানির তড়িৎ বিশ্লেষণ, এরকম। তাহলে আমরা আজকের মূল গঠনটি করে রাখলাম। তোমরা যে পর্যন্ত পড়িয়েছি সে পর্যন্ত খুব ভালোভাবে ভিডিওটি দেখে মূল বই পড়ে আজকের ক্লাসের প্রস্তুতি নেবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। সেই সাথে তোমাদেরকে বলি, করোনার এই মহামারীতে তোমরা অবশ্যই ঘরের বাইরে যাবে না, ঘরে থেকেই আমাদের ডিসি স্যারের প্রচেষ্টায় যে ক্লাস আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি সেটি নিয়মিত দেখবে এবং তোমাদের পাঠের দিক দিয়ে, তোমরা পড়াশোনার দিক দিয়ে নিজেদেরকে এগিয়ে নেবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।